আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের নতুন বই নিয়ে আলোচনা করব। আমরা জানি 2024 থেকে অষ্টম শ্রেণীর সকল বইয়ের একটি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা কিন্তু পজিটিভ এবং বইটা পড়ে যতটুকু বুঝলাম এখন থেকে আমাদেরকে পাঠ্য বইয়ের প্রতি নজর বেশি দিতে হবে। তারই আঙ্গিকে আজকে থেকে শুরু করলাম গণিতের প্রথম পর্ব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গাণিতিক অনুসন্ধান। তো চলো শুরু করি। নতুন বইয়ের প্রচ্ছদটা কিন্তু বেশ সুন্দর এবং আমি যতটুকু বুঝতে পেরেছি এই যে ছবিগুলো দেওয়া আছে প্রথম পেজ বা কভার পেজে, এইগুলোর উপরেই কিন্তু আমাদের আলোচনা হবে। তো প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে গাণিতিক অনুসন্ধান। যখন আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব আল্লাহর রহমতে, তখন আমরা গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া, ধাপসমূহ, প্যাটার্ন, তথ্যের উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করার পদ্ধতি বিষয়গুলো জানতে পারবো। তো গাণিতিক অনুসন্ধান নিয়ে এখানে বেশ কিছু কথা লেখা আছে। পুরো বিস্তারিত কথা আলোচনা করব না, একটা জিনিস একটু কথা বলি। এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে অনুক্রম। এখন কথাটা হচ্ছে অনুক্রমটা কি? একের পর এক ধারাবাহিকভাবে আসতে থাকে এমন সংখ্যা আমরা অনেকভাবে খেয়াল করেছি। যেমন রকেট যখন আকাশে গমন করে তখন আমরা কিন্তু দেখছি এইভাবে বলে 10, 9, 8, 7, 6। তারপর যখনই 1 আসে রকেটটা উড়ে যায়। অথবা আমরা অনেক সময় দেখছি যে মাইক টেস্ট করার জন্য বলে মাইক টেস্টিং 1, 2, 3, এরকমভাবে বিভিন্ন আলোচনা আমরা দেখেছি। তো এই যে ধারাবাহিকভাবে যে আলোচনা, এগুলোই হচ্ছে বা ধারাবাহিকভাবে যে সংখ্যাগুলো, এগুলোই হচ্ছে অনুক্রম। তো বইয়ের ভাষায় এখানে লেখা আছে, আমরা একে বলছি ক্রমিক সংখ্যার অনুক্রম। আসলে এ আর কিছুই নয়, বিভিন্ন পূর্ণ সংখ্যা একের পর এক আসলেই যা হয় তাই। তো এখন আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করব, এটাই হচ্ছে আমাদের মূল জিনিস। তো শুরুতেই বলে রাখি, এই ভিডিওগুলো বা আমি পরবর্তী যে ভিডিওগুলো করব সেগুলো কিন্তু একটু বড় ধরনের হবে এবং পাঠ্য বইয়ের অনেক বিষয় আমাকে রিডিং পড়তে হবে। আমরা যখন এই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি, এখানে বলে রাখি এই অধ্যায়টা যখন আমরা শেষ করব আমরা বেশ কিছু বিষয় কিন্তু জ্ঞান অর্জন করতে পারবো। অধ্যায়টার নাম হচ্ছে গাণিতিক অনুসন্ধান। এটা হচ্ছে প্রথম অধ্যায় এবং আজকে হচ্ছে প্রথম পর্ব। অধ্যায়টা যখন শেষ করব তখন আমরা জানতে পারবো গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া কি, এর ধাপসমূহ কি, প্যাটার্ন কি, তথ্যের উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করার পদ্ধতি জানতে পারবো। তো বইয়ের প্রথম পৃষ্ঠাটা যখন আমরা খুলব অনেক ধরনের লেখা আছে। আমার রিকোয়েস্ট হবে তোমরা লাইন টু লাইন পড়বে। এর মাঝখান থেকে আমি একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে অনুক্রমটা কি। আমরা অনেক সময় দেখছি যে একের পর এক ধারাবাহিকভাবে আসতে থাকে এমন সংখ্যা অনেকবার আমরা দেখছি। টিভিতে কখনো দেখেছো রকেট বা মহাকাশযান উৎক্ষেপণের সময় নিচের দিক থেকে গুনতে থাকে, যেমন 10, 9, 8, 7। ইংরেজিতে একে বলা হয় কাউন্টডাউন। অথবা আমরা যখন নববর্ষ উদযাপন করি ঠিক 11:59 সময় আমরা কিন্তু শেষের দিকে গুনি যে 10 সেকেন্ড বাকি, 9, 8, 7। এরপরে আমরা বুম বুম করে রকেটের মতন আমরা কি করি, পটকা ফুটাই বা বিভিন্নভাবে উদযাপন করি এবং আমরা সবাইকে উইশ করি কি বলে, হ্যাপি নিউ ইয়ার। ঠিক সেই রকমভাবে আমরা বিভিন্ন সময় কাউন্টডাউন করে থাকি। আবার ছোট থেকে বড় হয় এমন সংখ্যার ক্রম আমাদের সামনে রয়েছে। চিন্তা করে দেখো, বইয়ের পৃষ্ঠা একের পর এক উল্টাতে থাকলে পৃষ্ঠা নম্বর বাড়তে থাকে। যেমন এই মুহূর্তে আমরা আছি পৃষ্ঠা নাম্বার 2, এরপরে যাব 3, এরপরে যাব আমরা 4। একে আমরা বলছি ক্রমিক সংখ্যার অনুক্রম। আসলে এটা তেমন কিছুই না, এটা হচ্ছে বিভিন্ন পূর্ণ সংখ্যা একের পর এক আসলে যা হয় তাই। তো আমরা আজকে প্রথম ক্লাসে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে ক্রম। এখন আমরা এই অনুক্রম নিয়ে একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করি।
সমস্যাটা আসলে খুব মজার এবং আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদেরকে খাতা কলম প্রস্তুত করতে হবে। ওকে, সমস্যাটা শুরু হচ্ছে সংখ্যা দিয়ে। এখানে লেখা আছে যে কোনো 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা নাও এবং সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাশাপাশি বসাও। তাদের মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা রাখো। তুমি যে কোনো 4টি সংখ্যা নিতে পারো। বোঝার সুবিধার্থে আমরা নিচের 4টি সংখ্যা নিলাম। তো চলো বইতে যে 4টি সংখ্যা আছে সেটা নিয়ে আমরা একটু দেখি কি করা আছে। এখানে 4টি সংখ্যা হচ্ছে ক্রমানুসারে আছে 4, 5, 6 এবং 7। এখন আমাদের কাজ হলো সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো। সংখ্যাগুলোর ক্রম ভঙ্গ না করে বিভিন্নভাবে আমরা যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন বসাবো। দেখো এখানে কিন্তু লেখা আছে, যেমন ধরো 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। তো একবার 4-এর পরে যোগ দিছে, আবার নিচে কিন্তু 4-এর পরে বিয়োগ দিছে। এরপরে দেখো 5-এর পরে বিয়োগ আছে, 6-এর পরে যোগ আছে, এখানে 5-এর পরে যোগ আছে, 6-এর পরে যোগ আছে। আমরা যদি এইভাবে চিন্তা করি, দেখো 4, 5, 6, 7, আমরা কিন্তু প্রত্যেকটার সামনে মাইনাস দিতে পারি, অথবা 4, 5, 6, 7 প্রত্যেকটার সামনে যোগ দিতে পারি, তাই তো। তো এখন কথা হচ্ছে এইভাবে কিন্তু আমরা বসাতে পারি। তো এখানে একটা প্রশ্ন লেখছে, দেখো ধাপ একটা ক্ষেত্রে এখানে লেখা আছে অনুমান করে বলো দেখি কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো যায়। তো এখানে কিন্তু আমরা দুইটা জিনিস দেখলাম, বইতে দুইটা দেওয়া আছে, একটা বইতে একটা এবং এই দুইটা দেওয়া আছে, আবার আমরা আরও দুইটা লিখলাম, অর্থাৎ 3 হইল এবং 4 হলো। তো এরকম করে আমরা মোট কয়টা করতে পারবো? এটাই হচ্ছে কি আজকে আমাদের প্রথম কাজ। তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা পৃষ্ঠা নেই এবং পৃষ্ঠাতে সেগুলো লিখি। তো সময় বাঁচানোর জন্য আমি অলরেডি লিখে ফেলছি, চলো সেটা আমরা দেখি। দেখো আমাদের কথা ছিল কি 4, 5, 6 এবং 7, এখানে যোগ বিয়োগ বসিয়ে দেখব যে কয়টা হয়। তো দেখো কোনো কিছু সামনে কোনো চিহ্ন না থাকা মানে কিন্তু সেটাতে যোগ চিহ্ন বোঝানো হয়েছে। তো এখানে প্রথম যে কাজটা আমরা করছি, লক্ষ্য করো, এই একটা পার্ট আমি করলাম এবং এখানে আর একটা পার্ট করলাম। প্রথম পার্টে আমরা যেটা করছি, 1 নম্বরে সবগুলো যোগ দিছি, 2 নম্বরে কি করছি, সবগুলো বিয়োগ দিছি, 3 নম্বরে করছি কি 3টা যোগ দিছি, একটা বিয়োগ দিছি, শেষেরটা বিয়োগ দিছি। 4 নম্বর যেটা করছি কি সবগুলো বিয়োগ আছে, এখানে যেমন শেষেরটা বিয়োগ দিছি, এখানে কিন্তু শেষেরটা আমরা কি দিলাম, যোগ দিলাম। এখন লক্ষ্য করো ধাপে ধাপে এরকম করতে করতে আমরা কয়টা পাইছি, 16টা পাইছি। তোমরা চেষ্টা করে দেখো, এর থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু আমার ভুল, কিন্তু আমার মনে হয় এই 16টাই বিভিন্নভাবে যোগ বিয়োগ চিহ্ন পরিবর্তন করে এই 16টাই আসবে। তো এখানে যে প্রশ্নটা আছে লক্ষ্য করো যে কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো যায় পাশের ফাঁকা ঘরে লিখতে পারো। তো আমরা এখানে লিখতে পারি কতভাবে, 16 ভাবে আমরা কিন্তু এই যোগ বা বিয়োগ চিহ্ন ব্যবহার করতে পারি। আমাদের প্রথম কাজ কিন্তু কমপ্লিট। আমরা এখানে একটু লিখে রাখি, 1 নম্বরে আমরা কি করলাম, 16 ভাবে, এটা আমরা একটু নোট করে রাখি, 16 ভাবে এটাকে যোগ বা বিয়োগ চিহ্ন দেয়া সম্ভব। এরপরে আমাদের কাজটা কি দেখি, বইতে কি লেখা আছে। এবার যোগ অথবা বিয়োগ যত রকমে করে বসানো যায় সব রকমে বসাও। এটা আমাদের কিন্তু বসানো কমপ্লিট। ওকে, মাথায় যা এসেছে সব বসিয়েছো? হ্যাঁ, আমরা সব বসিয়েছি। সবকটাই যোগ এবং সবকটা বিয়োগ এমন করে বসিয়েছো? হ্যাঁ, আমরা সবকটা যোগ এবং সবকটা বিয়োগ বসিয়েছি। আমরা একটু তারপরও দেখি। দেখো এই 1 নম্বরে সবগুলো ছিল যোগ এবং 2 নম্বরে সবগুলো ছিল বিয়োগ। বইতে যেভাবে বলছে আমরা ঠিক সেইভাবেই কাজটা করব। এরপরে বলছে কি, এরপরের কাজ হলো সবকটির ফলাফল বের করা, যোগ বিয়োগ করে ঝটপট ফলাফল বের করে নাও। উদাহরণস্বরূপ এখানে বলছে কি, লক্ষ্য করো যে আমাদের তো ছিল কি 4, 5, 6, 7, এখানে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন বসাবো। আমরা বসিয়ে 16 ভাবে পেলাম। এখন
এইগুলোর ফল বের করব। এখানে যেমন যে ফলটা দিচ্ছে কি, যে ফল আসছে হচ্ছে 12। দেখো 4 আর 6 হলো 10, 10 আর 7 হলো 17, এই 17 থেকে 5 বিয়োগ করলে আমরা পাচ্ছি হলো 12। তো এখন এই যে একটু আগে যে আমরা এই যে সংখ্যাগুলো বের করছি সেইগুলোর কি করতে হবে, আমাদের যোগফল বের করতে হবে। তো চলো আমরা যোগফলগুলো বের করে ফেলি। আমরা সবগুলোর যোগগুলো বের করলাম, একে একে আমি করলাম না, আমি অলরেডি করে রাখছি, সেটাকে আমি আবার এখানে বিশ্লেষণ করলাম। দেখো আমরা যখন প্রথমটা সবগুলো যোগ আসছে তখন আমরা যোগফল পেলাম কত, 22। সবগুলো যখন বিয়োগ করলাম তখন কত পাইলাম, -22, তাই তো। আবার দেখো যে 3টা যোগ তার সাথে বিয়োগ 7 করলাম, 4 আর 6 হলো 10, 10 আর 5 হলো 15, 15 থেকে 7 বিয়োগ করলে পাচ্ছি হলো 8। ঠিক সেরকম আমরা শেষেরটাতে কি করছি, এখানে করছিলাম -7 আর এখানে করছি +7, আসলে কত, -8। তো এখন এখানে যে বিষয়টা লিখছে যে এরপরের কাজ হলো সবকটি ফলাফল বের করা, যোগ বিয়োগ করে ঝটপট ফলাফল বের করে নাও। তো আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের ডান, আমরা এটা করে ফেলেছি। এরপরে বলছে কি, ফলাফলগুলোর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কি কি হতে পারে। তারপরে কি বলছে, ফলাফলগুলোকে ছোট থেকে বড় সাজালে তাদের মধ্যে কি কি কোনো ধরনের সম্পর্ক পাওয়া যেতে পারে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা ওই যোগফলগুলোকে একটু টেনে আনি, লক্ষ্য করি এই যে হচ্ছে আমাদের যোগফলগুলো। এখন এখানে বলছে কি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কত হতে পারে। আমরা দেখছি সবগুলো যখন যোগ ছিল তার মানে সর্বোচ্চ ফল হচ্ছে কত, 22, এবং সর্বনিম্ন কি, যখন সবগুলো বিয়োগ চিহ্ন ছিল তখন আসছে সেটা -22, অর্থাৎ এই কাজটা আমাদের হয়ে গেল। এরপরের প্রশ্নটা কি, ছোট থেকে বড় সাজালে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা। আমরা যদি ছোট থেকে বড় সাজাই, অর্থাৎ সবচেয়ে ছোট হচ্ছে -22, তারপরে ছোট কি -14, তারপরে ছোট কি -12। এই যে আমরা কিন্তু এখান থেকে এগুলো দেখতে পাচ্ছি যে -22, তারপর হচ্ছে -14, হোয়ার ইজ মাইনাস, এই যে এখানে হচ্ছে -14, তারপর হচ্ছে -12, তারপরে কত, -12 এর পরে হচ্ছে -10, তারপরে কত, -8, এরপরে কত, -4, তারপরে কত, তারপরে হচ্ছে -2। আমরা একটু সাজিয়ে লিখি। দেখো ছোট থেকে বড় আমরা সাজালাম, কি পাইছি, -22, -14, -12, -10, -8, -4, -2, মাইনাস তো না, শুধু 0। এখন এরপরে দেখো এইগুলোর পরে আমরা কিন্তু 0 পাইছি, 2 পাইছি, 4 পাইছি, অর্থাৎ 0। তারপর দেখো এখানে -2 ছিল, আমরা কিন্তু শুধু 2 পাইছি, -4 ছিল, শুধু 4 পাইছি, -8 ছিল, শুধু 8 পাইছি, 10 পাইছি, 12 পাইছি, 14 পাইছি, 22 পাইছি। এখন প্রশ্নটা হচ্ছে, ছোট থেকে বড় সাজালে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যায়, পাওয়া যায়। সম্পর্কটা কি, আমরা যদি এইভাবে লিখি, দেখো যে ছোট থেকে বড় সাজালে ফলাফলগুলোতে কি, ফলাফলগুলোতে প্রতিটি ফলাফলগুলোতে আমরা প্রতিটি সংখ্যার বিপরীত সংখ্যা সম্পর্ক দেখতে পাচ্ছি, জিনিসটা কেমন দেখো, এখানে শূন্য তো একটা গেল, শূন্যও পাইছি, 2টা শূন্য পাইছি। এখন আমরা বিপরীত সম্পর্ক বলতে বা বিপরীত সংখ্যার সম্পর্ক বলতে কি বোঝায়, ধনাত্মক 2 পাইছি, ঋণাত্মক 2 পাইছি, ধনাত্মক 4 পাইছি, ঋণাত্মক 4 পাইছি, অর্থাৎ প্লাস পাইছি, মাইনাস পাইছি, পজিটিভ এবং নেগেটিভ, +8 -8। তার মানে কি, একটা আর একটার বিপরীত সংখ্যার সম্পর্ক আমরা পেয়ে গেছি। তো প্রশ্নে যদি এই ধরনের কোনো কিছু থাকে এবং আমরা পাঠ্য বইটা যদি ঠিক মতন পড়াশোনা করি, এই জিনিসগুলো কিন্তু আমরা সহজেই পারবো। তো চলো পরে আমাদেরকে কি বলছে সেটা একটু দেখি।
ফলাফলগুলোর মধ্যে আমরা বিশেষ যে জিনিসটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি বিপরীত সংখ্যার সম্পর্ক। কি সেটা? সেটা হচ্ছে বিপরীত সংখ্যার সম্পর্ক। ওকে, আচ্ছা, মজার কোনো অনুক্রম লক্ষ্য করলে অথবা কোনো সম্পর্ক খেয়াল করলে সেগুলো তুমি খাতায় কোথাও টুকে রাখতে পারো, তোমার চিন্তা ভাবনা সুবিধার জন্য নিজের পরীক্ষা করো। এখন আমরা একটু পরীক্ষা করে দেখি। পরীক্ষাটা হচ্ছে গিয়ে 1 নাম্বার, ফলাফলগুলোকে ক্রমানুসারে সাজালে তাদের মধ্যে পার্থক্য কি একই থাকবে? না, পার্থক্য একই থাকবে না। আমরা যদি একটু ক্রমানুসারে সাজানোটা আবার একটু দেখি, দেখো এখানে কিন্তু পার্থক্য একই রকম থাকছে না। কিভাবে সেটা? এই যে তাদের পার্থক্য দেখো, 22-এর থেকে -14 এটার পার্থক্য আর -14 থেকে -12-এর পার্থক্য কিন্তু এক না। যেমন 2 থেকে 4-এর পার্থক্য হলো 2, কিন্তু 4 থেকে 8-এর পার্থক্য হলো কত? 4। আবার 10 থেকে 8-এর পার্থক্য হলো 2। তো সুতরাং ফলাফলগুলো ক্রমানুসারে সাজালে তাদের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স একই থাকবে না। কোনো ফলাফল কি শূন্য হতে পারে? হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে শূন্য হতে পারে। তারপরের প্রশ্নটা কি এখানে লিখতে পারি? হতে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে কোনো ফলাফলের পুনরাবৃত্তি হতে পারে কিনা। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে শূন্য 2 বার আসছে, তাই না? তার মানে আমরা বলতে পারি কি হতে পারে। এরপরে বলছে প্লাস অথবা মাইনাস চিহ্নের উপর কি ফলাফলের ছোট বা বড় হওয়ার সম্ভাবনা নির্ভর করে? নির্ভর করে, তাই না? খুব সুন্দরভাবে আমরা কিন্তু লিখে ফেললাম। আচ্ছা, এখানে বলছে 5 এবং 6। আমাদের মনের মধ্যে যদি আরও কোনো প্রশ্ন থাকে, এখানে বলছিল প্রথমে একটা কথা লক্ষ্য করো যে মজার কোনো অনুক্রম লক্ষ্য করলে বা কোনো সম্পর্ক খেয়াল করলে তুমি খাতার কোথাও লিখে রাখতে পারো। তো আমরা এটা লিখতে পারি যে সংখ্যাগুলোর মজার দিক কি হতে পারে। যেমন সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে -12, -14, 12, -10 যাই বলি না কেন সবগুলোই কি জোড় সংখ্যা। তো খুব সুন্দর একটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই টপিকসগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এখানে বলছে তোমার খুঁজে পাওয়া সবচেয়ে মজার 6টি বৈশিষ্ট্য ফাঁকা ঘরে লিখো, সেই সঙ্গে এমনটি হওয়ার কারণ কি হতে পারে তুমি মনে করে তাও লেখো। এখানে প্রথম যে বিষয়টা আমরা একটু আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে এরকম এখানে সংখ্যা কয়টা ছিল? 4টা, তাই না? 4টা সংখ্যা ছিল, সেটা কি ক্রম অনুসারে 4, 5, 6, 7। লক্ষ্য করো এই 4টা সংখ্যা মানে সংখ্যাকে আমরা যদি n = 4 ধরি, আমরা বের করছি কয়টা? 16টা। এখন 4টার জায়গায় যদি 5টা হইতো তাহলে মান কত হইতো? 4টার জায়গায় যদি 3টা হইতো তাহলে মান কয়টা হইতো? আমরা 4টাতে হিসাব করে পাইছি 16টা। তো এটা n যদি 4 হয় বা n এর এটা সূত্রটা হবে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। এখন এই ক্রম অনুসারে 4টার জায়গায় যদি 3টা হইতো তাহলে মান হইতো 2 টু দি পাওয়ার 3, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ক্রম অনুসারে সাজাতে গেলে কতভাবে সাজানো যায় সেটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ আমরা 1 নাম্বার লিখতে পারি যে তোমার খুঁজে পাওয়া সবচেয়ে মজার 6টি বৈশিষ্ট্য ফাঁকা জায়গায় লেখো। তো এখানে n = 4 হলে কি হবে? সেটা হবে যে সাজানোর মোট সংখ্যা হবে 16, অর্থাৎ 2 টু দি পাওয়ার n হলো মজার তথ্য। ওকে, এই গেল একটা। 2 নাম্বার আমরা কি লিখতে পারি? 2 নাম্বার আমরা কি লিখতে পারি? আমাদের 6টি বৈশিষ্ট্যের কথা লিখতে বলছে। 2 নাম্বার হতে পারে যে
সংখ্যাগুলোর মান ধনাত্মক অর্থাৎ যোগ চিহ্ন অথবা ঋণাত্মক হতে পারে। ওকে, 3 নাম্বার আমরা একটা জিনিস পেতে পারি, সেটা কি? সেটা হচ্ছে যে ক্রমিক সংখ্যার যোগফল জোড়। ক্রমিক সংখ্যার যোগফল কি? জোড়। কিভাবে সেটা দেখো, এখানে 4 যোগ 5 যোগ 6 যোগ 7 কত আসছে? 4 আর 5 হচ্ছে 9, 9 আর 6 কত হচ্ছে 15, 15 আর 7 কত? 15 আর 7 হচ্ছে 22। কিন্তু এটা যদি 4 5 6 7 না হয়ে এরকম যদি হইতো যে 6 7 8 9, এটাকে আমরা একটু যদি যোগ করে দেখি কি দাঁড়ায়? 6 আর 7 হচ্ছে 13, 13 আর 8 হচ্ছে কত? 21, 21 আর 9 হচ্ছে 30। আমরা যদি এইভাবে চিন্তা করি 1 যোগ 2 যোগ 3 যোগ 4, তাহলে 1 আর 2 যোগ করে 3, 3 আর 3 যোগ করে 6, 6 আর 4 যোগ করে 10। অর্থাৎ ক্রমিক সংখ্যার যোগফল কি হবে? জোড় হবে। 4 নাম্বার মজার জিনিস কি হতে পারে? সেটা হলো যে প্রাপ্ত মানের যোগফল হচ্ছে 0। প্রাপ্ত মানের যোগফল 0। কিভাবে সেটা দেখো, এখানে আমরা দেখছি যে আসছে মাইনাস, আমরা যদি এইভাবে দেখি, এই সাইডটাতে দেখি, এই যে প্রাপ্ত যে মানটা আছে, আমরা যদি এই যে -22 থেকে শুরু করে +22 পর্যন্ত যদি যোগ করি, তাহলে কি হবে? -22 আর +22 কাটা, -14 +14 কাটা, -12 +12 কাটা, এরকম করতে করতে কিন্তু আলটিমেটলি ফলটা আসবে 0। ওকে, এরপরে 5টা মজার জিনিসের মধ্যে আরেকটা জিনিস আমরা কি হতে পারে? সেটা হতে পারে যে ছোট হতে বড় অথবা বড় হতে ছোট ফলাফল কিন্তু একই হবে। আমরা এখানে শুরু করছি কত দিয়ে? -12, -14, -12। এটা না শুরু করে যদি শুরু করতাম 12, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে 22, তারপর 14, তারপরে হচ্ছে 12, তারপর 10, এরকম সিরিয়ালও করেও যদি আমরা করি, তাতেও কিন্তু যোগফল একই হবে, তাই তো? আচ্ছা, এরপরে একটা কি আমরা এটাকে লিখতে পারি? ছোট হতে বড় বা বড় হতে ছোট প্রাপ্ত যোগফল কি? একই হবে। 6 নাম্বার কি হতে পারে? 6 নাম্বার আমরা বলতে পারি যে 0 2 বার কিন্তু আসছে এখানে, 0 2 বার। এই যে আমরা যে হিসাবটা করলাম সেখানে 0 2 বার আসছে। তো এরকম বিষয়গুলো যখন আমরা বই পড়ব এবং বই পড়ার সাথে সাথে আলোচনা করব, তখন আমাদের যে জিনিসটা হবে কি, আমাদের পারফেক্টভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। তো এখানে একটা কথা লেখা আছে যে এই যে আমরা কিছুক্ষণ আগে যে পড়াশোনাগুলো করলাম, পুরো পরীক্ষাটা করতে গিয়ে তোমার কি কোনো ভুল হয়েছে? হয়েছে, হয়েছে। কারণ আমরা করতে গেলে কোনো না কোনো ভুল হতেই পারে। কখনো পুনরায় গণনা করতে হয়েছে? হয়েছে। আমরা কিন্তু বারবার দেখা গেছে যে -22, -14 এরকম করতে গিয়ে ভুল করতেই পারি, বা আগের ধাপে ফেরত যেতে হয়েছে কি না? হয়েছে। কারণ আমরা যখন করব তখন ভুল হলে কিন্তু আগের ধাপ থেকে শুরু করব। এমন কিছু থাকলে নিচের ফাঁকা ঘরে লিখতে পারো। আমরা লিখতে পারি 1, ক্রম অনুসারে সাজাতে গিয়ে আমাদের ভুল হয়েছে। ক্রম অনুসারে সাজাতে ভুল হয়েছে। 2 নাম্বার হচ্ছে গিয়ে 16টি সাজানো বের করার সময় ভুল
হয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের ভুল আমাদের হতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু শেষ পর্যন্ত পারছি। তো আজকের ভিডিওটা অর্থাৎ প্রথম পর্বটা আমরা এখানেই শেষ করব, কারণ আমরা একদিনে বেশি করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। তো অনেক ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা, নতুন ক্লাসের জন্য শুভেচ্ছা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর একটা বিষয় হচ্ছে যে হোম একাডেমিক নামক যে ফেসবুক চ্যানেলটি আছে সেখানেও তোমরা কিন্তু চাইলে ইনবক্স করতে পারো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।